এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আমি এখানে রিলিজ হওয়া নতুন মুভি সিতারে জামিন পরকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই সুন্দর মুভি এক্সপ্লেনটা শুরু করে দিই। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম ধরনের লেটেস্ট মুভি আপডেট তোমরা সর্বপ্রথম পেতে থাকো। মুভির শুরুতেই আমরা গুলশান নামের একটি লোককে দেখতে পাই, যে রোলটাকে প্লে করছে আমির খান নিজে, যে একজন বাস্কেটবল টিমের জুনিয়র কোচ ছিল। আজকে তার টিমের ম্যাচ ছিল, কিন্তু তার সত্ত্বেও আজকের টিমের কোনো মেম্বারই ভালোভাবে পারফর্ম করতে পারছিল না। এটা দেখার পরে গুলশান নিজের টিমকে নতুন করে প্ল্যানিং করার জন্য বলে, যাতে করে তারা ম্যাচটা জিততে পারে। কিন্তু তাদের সিনিয়র কোচ সেই টিমটাকে নিজের মতন করে চালানোর চেষ্টা করছিল। এই কথাতে তার সিনিয়রের সাথে তার রাগারাগি হয়ে যায়, যার কারণে সে রেগে গিয়ে তার সিনিয়রের গায়ে হাত তুলে দেয়। তারপর গুলশান ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সে বেশ ড্রিঙ্ক করে। তার ওয়াইফেরও বারবার ফোন আসছিল, কিন্তু সে তার ওয়াইফের ফোন তোলে না, আর তার সঙ্গে টিভির মধ্যে বারবার সেই থাপ্পড় মারার নিউজটাকে দেখাচ্ছিল, যেটা তার খুবই খারাপ লাগে। কিন্তু নেশার কারণে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকভাবে বাড়ি অবধি যেতে পারছিল না। আর রাস্তায় যেতে যেতে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটি পুলিশের গাড়ির সঙ্গে, যার কারণে তাকে পুরো রাতটা জেলের মধ্যে কাটিয়ে দিতে হয়। যদিও বা পরের দিন সকালে তার বন্ধু এসে তার বেল করিয়ে দেয়, কিন্তু এই কেসটা এখন ড্রিঙ্ক এন্ড ড্রাইভের হয়ে গিয়েছিল। কোর্টে না গিয়ে এই কেসটা একেবারেই শেষ হতে পারতো না। তারপরে গুলশানকে বাস্কেটবল টিমের হেড দেখা করার জন্য ডেকে পাঠায়, যে তাকে বলে, তুমি সিনিয়র একজন কোচকে থাপ্পড় মেরে একদমই ভালো কাজ করোনি, যেটার কারণে আমরা তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। আর এটা শোনার পরে গুলশানের তো আরও খারাপ লাগে। সেভাবে প্রথমে জেল, তারপরে চাকরিও চলে গেল। কিছুদিন পরে কোর্টের হিয়ারিং এর ডেট চলে আসে। কোর্টে যখন কেসটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন সেখানে জজ ফাইনাল করে যে তাকে একটা সাজা দেবে, কারণ সে ড্রিঙ্ক এন্ড ড্রাইভ কেসের মধ্যে ফেসেছে। তখন তাকে জাস্ট দুটো অপশান দেয়, ইদার সে 2 বছরের জন্য জেলে থাকবে, তাকে 3 মাসের জন্য মেন্টালি ডিসেবল লোকেদেরকে বাস্কেটবল শেখাতে হবে। মেন্টাল শোনার পরে গুলশান তখন বলে সে করতে পারবে না। তখন তাকে জাজ বলে, ঠিক আছে, তাহলে 2 বছরের জন্য আপনি জেল খাটার জন্য তৈরি হয়ে যান। এটা শোনার পরে গুলশান তাড়াতাড়ি করে সেকেন্ড অপশনটাকে আপন করে নেয়। কেসটা শেষ হয়ে যাওয়ার পরে সে বাড়িতে যায়। সেখানে গিয়ে তার মাকেই সব কথা বলে। তখন তার মা তাকে ভালোভাবে বোঝায় যে তুই করে নিবি, চিন্তা করিস না। অন্যদিকে গুলশান তার বউয়ের থেকে 1 মাস ধরে দূরে থাকছে। গুলশানের কথায় কথায় রাগ চলে আসে। যদিও বা এই ঘরটা তার মা সামলায়, তার বাবা এই দুনিয়াতে এখন আর নেই। গুলশানের মা বলে তার টিমটাকে যেন সে বেস্ট টিম বানানোর জন্য চেষ্টা করে। তখন গুলশান বলে, আমি জাস্ট যা হোক করে 3 মাস ওখানে কাটিয়ে বেরিয়ে আসবো। পরের দিন গুলশান সেই জায়গায় যায় যেখানে তাকে বাস্কেটবল শেখাতে হতো। সেখানে গিয়ে সেখানকার ম্যানেজারের সাথে সে কথা বলে। তখন ম্যানেজার তাকে জানায় যে আপনি কতদিন করে আসবেন শেখাতে। তখন গুলশান বলে যে 1 দিন করে সপ্তাহে। তখনই ম্যানেজারটা সোজা কোর্টের জাজকে কল লাগিয়ে দেয়। আর এই ভয়তেই গুলশান তাকে বলে যে সে রোজ এসে এদেরকে ট্রেনিং করাবে। এখানে আসার পরে সে জানতে পারে এই ডিসেবল বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা ওই জাজের ভাতিজা ছিল। তারপরে গুলশান সেই বাচ্চাগুলোর সাথে দেখা করে। বাচ্চাগুলোর সাথে দেখা হওয়াতেই বাচ্চাগুলো উল্টে তাকেই অনেক নিয়ে হাসি ঠাট্টা করছিল। কিন্তু গুলশানের এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। তার সঙ্গে সঙ্গে গুলশান দেখতে পায় ওখানে একটা ছেলে খুবই ভালো বাস্কেটবল খেলছিল, কিন্তু সে এক কোণে খেলছিল। তাকে ডাকার সত্ত্বেও সে একবারের জন্য গুলশানের কাছে আসেনি। গুলশান এটা খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে 3 মাস তাকে কতটা কষ্টের সাথে কাটাতে হবে এখানে। তারপরে সে তাড়াতাড়ি করে ম্যানেজারের কাছে আসে এবং তাকে বলে, এই বাচ্চাগুলো নর্মাল নয়, এদেরকে কিভাবে আমি বাস্কেটবল খেলানো শেখাবো। তখন ম্যানেজার তাকে বলে, নর্মাল নয় আপনাকে কে বলল? সবাই সবার ওয়েতে নর্মাল, তারা তাদের ওয়েতে নর্মাল। কারুর বেশি বুদ্ধি, কারুর কম বুদ্ধি, তারা তাদের ওয়েতে নর্মাল। তারপরে সে কিছু কিছু কথা বুঝতে পারে। রাতে তার একটা ওয়েডিংয়ে যাওয়ার ছিল, তার বন্ধুর ওয়েডিংয়ে। সে সেখানে যায়। সেখানে গিয়ে তার ওয়াইফও সেখানে প্রেজেন্ট ছিল। সেই পার্টিতে তার দেখা তার বউয়ের সাথে হয়। এরা দুজন একলাই কথা বলছিল। তখন কথায় কথায় সুনিতা বলে সে তার বাচ্চাটাকেই শুধুমাত্র চেয়েছিল, আর তুমি সেই কথা থেকেই ঘর ছেড়ে চলে গেলে। গুলশান একটু কথা বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায়, যেটা সুনিতার খুবই খারাপ লাগে, কারণ তার হাজবেন্ড এখন তার সাথে ঠিকভাবে কথা অবধি বলে না। পরের দিন থেকেই গুলশান সেই বাচ্চাগুলোকে ট্রেনিং দেওয়া শুরু করে, কিন্তু বাচ্চাগুলোকে ট্রেনিং করানো অতটাও সোজা ছিল না।
যখন সে তাদেরকে একটা এক্সারসাইজ করতে দিত তারা ঠিক সেটার উল্টোটাই করত। গুলশান এগুলোতে খুবই ইরিটেট হয়ে যেত। তারপরের দিন আমরা দেখতে পাই একটা বড় চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। সেই চ্যাম্পিয়নশিপে তাদের টিমের নাম দিয়ে দিয়েছে সে। আর এখন তো গুলশানের উপরে আরো চাপ পড়ে গেল, এদেরকে এবারে ভালোভাবে শেখাতে হবে। যেটা শোনার পরে গুলশান তো এখানে পুরোপুরিভাবে ফেঁসে যায় যে এই বাচ্চাগুলোকে আরো ভালোভাবে শেখাতে হবে। তার সঙ্গে সঙ্গে তার মাও তাকে অনেক ভরসা দেয়। সে বলে, তুই এত ছোট কাদের হওয়ার সত্ত্বেও তুই ভালোভাবে বাস্কেটবল খেলতে পারিস, তাহলে তারা কেন খেলতে পারবে না? তারপরে গুলশান আস্তে আস্তে অনেক ভালোভাবে তাদেরকে ট্রেনিং করাতে শুরু করে, কিন্তু ওই একই জিনিস যা বলে তার উল্টোই করে। আর রেগে গিয়ে গুলশান সবাইকে ভাগিয়ে দেয়। তারপরে সে সেই ছেলেটার কাছে আসে যে বাস্কেটবল ভালো খেলতো। তারপরে সে বলে যে তুমি যদি আমাদের সাথে খেলো তাহলে আমাদের টিমটা জিতে যাবে, কিন্তু সেই ছেলেটা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপরে গুলশান তার ম্যানেজারকে বলে, এদেরকে আমি কিভাবে সবকিছু শেখাবো, এরা তো কিছু বুঝতেই পারে না। তখন সে গুলশানকে বলে যে এরা সবাই কোথাও না কোথাও জব করে, হয়তো এরা মাথা থেকে একটু কমজোর রয়েছে, কিন্তু নিজের কাজে এরা অনেক পারদর্শী। এদের মধ্যে থেকে একজন হয়তো হোটেলে কাজ করে আর একজন কার মেকানিকও রয়েছে, আর এইভাবে এরা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকে আর শুধুমাত্র এখানে আসে বাস্কেটবল খেলার জন্য। এটা শোনার পরে গুলশান বুঝতে পারে যে এই লোকগুলো অনেক বেশি কষ্ট করে, কিন্তু এদেরকে ভালোভাবে শেখালে হয়তো এরা ভালোভাবে খেলতে পারবে। তারপরের দিন থেকে গুলশান আরো তৈরি হয়ে এই বাচ্চাগুলোকে ট্রেনিং দিতে শুরু করে দেয়। আস্তে আস্তে তারাও সবাই শিখতে শুরু করে দেয়। আর এইভাবে দেখতে দেখতে ভালোভাবে ট্রেনিং হওয়ার পরে তাদের বাস্কেটবলের প্রথম ম্যাচ চলে আসে, যেটা এদের সেন্টারেই হবে। পরের দিন যখন সেখানে ম্যানেজার অনেকগুলো চেয়ার লাগাচ্ছিল, তখন তাকে জিজ্ঞাসা করে সে যে এই ম্যাচগুলো দেখতে কে আসবে, আপনি যে এত প্রস্তুতি নিচ্ছেন? তখন ম্যানেজার বলে, বাচ্চাদের বাবা মা তাদেরকে দেখতে অবশ্যই আসবে, আর তুমি দেখো এই জায়গাটাও একদিন পুরোপুরি ভরে যাবে, কারণ এদেরকে সবাই অনেক ভালোবাসে। কিন্তু গুলশান এই কথাতে একদমই বিশ্বাস করে না। যখন ম্যাচ শুরু হয় সেখানে অনেকে এসেছিল, এই বাচ্চাদের রিলেটিভ আর তার সঙ্গে আরো বন্ধু বান্ধবও এসেছিল, যেটা দেখার পরে গুলশান অনেক অবাক হয়ে গিয়েছিল। তারপরে গুলশানের শেখানো সব ট্রিক দিয়ে এরা ম্যাচটা জিতে যায়। সবাই সেখানে খুবই খুশি ছিল, তার মানে বাচ্চাগুলো এখন চ্যাম্পিয়নশিপে এন্ট্রি নিতে পারবে। আজকে যখন সবাই চান করছিল তখন গুড্ডু নামের একটা বাচ্চা জল থেকে পালাচ্ছিল, আর সে জানতে পারে গুড্ডু জল থেকে অনেক বেশি ভয় পায়, যার জন্য সে বহুদিন ধরে স্নান অবধি করেনি। গুলশান যা হোক করে তাকে কথায় কথায় ফাঁসিয়ে জলের মধ্যে নিয়ে চলে আসে তাকে। তারপরে যখন গুড্ডুর ভয়টা কমে যায় তখন সে তাকে স্নান করিয়ে দেয়। আর এখানে গুলশানও আস্তে আস্তে তাদেরকে বুঝতে শুরু করেছিল। তারপরে একদিন ম্যানেজার তাকে এসে বলে যে আপনার ম্যাচ পরের শহরে রয়েছে, কিন্তু সেখানে আমি যেতে পারবো না, আপনাকে একাই বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে বাসে করে। গুলশানের এই ব্যাপারটা একদমই ঠিক লাগে না, কারণ এতগুলো বাচ্চাকে সে একা কিভাবে হ্যান্ডেল করবে, কিন্তু ম্যানেজার এটা বলে সেখান থেকে চলে যায়। আর তারপরে গুলশানকে আরো একটা মেয়ের সাথে ইন্ট্রোডিউস করায় যার নাম গোলু ছিল, আর সে এই টিমটা থেকেই খেলবে এখন। তারপরে সেই দিনই ওই বাসে করে সবাই বাইরের শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর তারা ম্যাচও খেলে, কিন্তু ম্যাচের সময় সামনের টিমটা গুলশানের টিমের কাছে ভারী পড়ে যায়, আর এরা সবাই এই ম্যাচটা হেরে যায়। আসার সময় সে চিন্তা করছিল পরের ম্যাচটা সে কিভাবে জিতবে, কিন্তু এই বাচ্চাগুলো তাদের চিন্তা ভাবনায় একদম মস্ত ছিল। বাসে করে যাওয়ার সময় সেই বাচ্চাগুলো অন্য অন্য লোকেদেরকে বড্ড ডিস্টার্ব করছিল, যার কারণে ড্রাইভার নিজে আসে তাদেরকে শান্ত করার জন্য, কিন্তু গোলু রেখে গিয়ে সেই ড্রাইভারকে ধুমধাম মারতে শুরু করে দেয়। আর এইসব মারামারির কারণে তাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যা হোক করে গুলশান এই বাচ্চাগুলোকে ঘরে পৌঁছে দেয়। এই সময় গোলুর সাথে কথা হয় গুলশানের, আর তখনই সেখানে সে বলে যে ভালোবাসার মধ্যে আমাদের একে অপরের ব্যাপারেও ভাবা উচিত, আমরা সেলফিশ হতে পারি না। তখন গোলু এই কথাটা খুবই ক্যাজুয়ালি বলেছিল, কিন্তু গুলশানের এই কথাটা খুবই মাইন্ডে লেগে যায়। তারপরের দিন গুলশান সিধা সুনিতার সাথে দেখা করতে চলে আসে, কিন্তু সে তাকে সরি বলতে পারে না নিজের ইগোর কারণে। কিন্তু কথায় কথায় তার সঙ্গে সুনিতার আবারও ঝগড়া হয়ে যায়, কারণ গুলশান কোনো কথাকেই ক্লিয়ার করতে পারতো না। সে সব সময় প্রবলেম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। সুনিতা তখন তাকে আটকায় আর জিজ্ঞাসা করে যে বলো কি হয়েছে তোমার, তুমি এত ডিস্টার্ব কেন? তখন সে বলতে থাকে যে আমি আমার টিম নিয়ে বড্ড চিন্তায় আছি, তাদেরকে নিয়ে আমাকে অন্য অন্য জায়গায় ম্যাচ খেলতে যেতে হবে, কিভাবে যাব তা বুঝতে পারছি না, কারণ তারা সবাই একদমই বাচ্চাদের মতো, তারা সবাই আমাকে ডিস্টার্ব করে রেখে দেয়।
তারপরে সুনিতার একটা আইডিয়া আসে। সে ভাবে যে সে তাদের হেল্প করবে। পরের দিন সুনিতাকে আমরা দেখতে পাই সে একটা বাস জোগাড় করে নিয়েছিল। তার মানে এই টিমটাকে ম্যাচ খেলানোর জন্য গুলশানের সঙ্গে সেও যাবে এদেরকে ম্যানেজ করতে। আসলে সুনিতা গুলশানের সাথে সময় কাটানোর জন্যই এইসব করছিল, যাতে করে গুলশান তার থেকে দূরে দূরে না থাকে। আর পরের দিন আমরা দেখতে পাই তারা প্রথম ম্যাচ খেলার জন্য চলে যায়, আর আজকে তারা জিতেও যায়। আর এইভাবেই তারা অনেকগুলো ম্যাচ খেলে এবং আস্তে আস্তে তারা জিততে থাকে। আস্তে আস্তে গুলশান আর সুনিতারও এখানে থাকতে মজা লাগছিল, নিজেদের মধ্যে সম্পর্কটাও ঠিক হচ্ছিল আস্তে আস্তে। অন্যদিকে এদের ম্যাচগুলো সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি ফেমাস হচ্ছিল, যার কারণে গুলশানের খারাপ ইমেজটাও ঠিক হতে শুরু করে দেয়। আর ম্যাচ জেতার কারণে সবকিছুর মহল খুশি খুশি ছিল, যার কারণে সুনিতার সাথে কথা বলার সময় সুনিতা হঠাৎ করে গুলশানকে বলে দেয় যে এবার তাদেরও বাচ্চা প্ল্যান করে নেওয়া উচিত, আর তুমি বাচ্চার নামে পালাও কেন? তখন সে বলে যে আমার এজ অনেক বেশি হয়ে গিয়েছে, যার জন্য আমার ভয় লাগে যে আমার বাচ্চাও এদের মতন না হয়ে যাক। এই কথাটা শোনার পরে সুনিতা অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর পেছনে নীল নামক একটা ছেলে দাঁড়িয়েছিল, সেই কথাটা শোনার পরে তাকে এসে বলে, স্যার আপনার বাচ্চা যদি আমাদের মতন হয় তাহলেও কোনো প্রবলেম হবে না, কারণ আপনি যদি তার বাবা হন তাহলে আপনি সবকিছু হ্যান্ডেল করে নিতে পারবেন। যেটা শোনার পরে গুলশানের খুবই ভালো লাগে যে আমি এই নজর থেকে একবারের জন্য ভেবেই দেখিনি কথাটাকে। এরপরে সে সুনিতাকে বহুতবার কল আর মেসেজ করে, কিন্তু সুনিতা তাকে কোনো রকম কোনো জবাব দেয় না, কারণ সুনিতা তার দিয়ে খুবই রেগে গিয়েছিল। আর সেখান থেকে সোজা গুলশান সেই প্লেয়ারটার কাছে আসে যে খুব ভালো খেলতো, আর সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি টিমের হয়ে কেন খেলছো না? সে বলে আমি একটা অন্য টিমের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু কোচ রেগে গিয়ে আমার থেকে আমার মেডেলটা কেড়ে নিয়েছিল। আর ঠিক সেই দিন থেকেই আমি ভেবেছিলাম কোনোদিনের জন্য আমি আর বাস্কেটবল খেলবো না। যেটা শোনার পর গুলশান আজকে সেই ছেলেটাকে বেশ মোটিভেট করে, আর ছেলেটাও খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ এটা এদের ফাইনাল ম্যাচ ছিল যেটা তাদেরকে জিততেই হবে। পরের দিন যখন গুলশান সেন্টারে আসে তখন তাকে তার ম্যানেজার জানায় যে তাদের টিম ফাইনালে খেলতে পারবে না, ম্যাচটা অনেক দূরে আর আমাদের কাছে অতটা ফান্ড নেই যে আমরা নিয়ে যাব এদেরকে। এটা শোনার পরে গুলশান অনেক রেগে যায়, বলে যে আমরা যখন জিততে চলেছি তখনই এখানে এই প্রবলেমগুলোকে দাঁড়াতে হলো। ফাইনালে না যাওয়ার কারণে সবাই খুবই দুঃখী হয়ে গিয়েছিল। তারপরে গুলশানের মাথায় একটা বুদ্ধি আসে, তখন সে তাড়াতাড়ি করে সুনিতার কাছে যায় এবং তাকে গিয়ে রিকোয়েস্ট করে যে আমার সাথে চলো, তোমাকে জাস্ট একটা জায়গায় পুলিশওয়ালার অ্যাক্টিং করতে হবে। আর সেই জন্য সুনিতা রাজি হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই এরা দুজন মিলে সেই হোটেলে চলে যায় যেখানে ওই ছেলেটি কাজ করত, মানে এদের টিমেরই মেম্বার। তারা গিয়ে বলে যে এই ছেলেটাকে তুমি অর্ধেক স্যালারি দাও, তার মাথায় সমস্যা রয়েছে, তার সত্ত্বেও তুমি তার টাকা মেরে দাও, এই দেখিয়ে তাকে ভয় দেখায় এবং সেখান থেকে টাকা আদায় করে। আর সেখান থেকে সেই পয়সাটা নিয়ে গুলশান সঙ্গে সঙ্গে সবার টিকিট করিয়ে দেয়, আর এরা নিজেদের ফাইনাল ম্যাচ খেলার জন্য সেখানে পৌঁছে যায়। হোটেলে আসার পরে সে তার মাকে ফোন করে খোঁজ খবর নেওয়ার জন্য, কারণ তার মা একটা মন্দিরে গিয়েছিল ঘোরার জন্য, কিন্তু যখনই সে হোটেলে ঢোকে সে দেখতে পায় তার মা একটা লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে যে কিনা তার বয়ফ্রেন্ড ছিল। এটা দেখার পর তো গুলশানের পুরো মাথায় ঘুরে যায়। এরপরে তার মা আর সেই বয়ফ্রেন্ডটাকে বসিয়ে তারা কথা বলে। তখন সে তার ক্লাস নিতে শুরু করে। সে বলে যে এই বয়সে তোমার এগুলো করতে লজ্জা করলো না? আর এখানে সুনিতা তাকে শান্ত করায় এবং বলে যে মায়েরও তো নিজের একটা জীবন রয়েছে, কতদিন অবধি সে নিজে একা একা ঘুটে ঘুটে থাকবে, আর তারও তো নিজের খুশি খুঁজে নেওয়ার অধিকার রয়েছে। এটা শোনার পরে গুলশান পুরোপুরি শান্ত হয়ে যায়। পরের দিন গুলশানের টিমের ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু সে দেখতে পায় এখানে একটা বড় প্রবলেম রয়েছে। আসলে সেই প্লেয়ারগুলো গুলশানের টিমের প্লেয়ারের থেকে বয়সে অনেক বেশি বড় ছিল। ম্যাচের স্টার্টিংয়ে গুলশানের টিমেরা খুব উইকভাবে খেলছিল, মনে হচ্ছিল তারা যেন একেবারে হেরে যাবে, যার কারণে গুলশানও পুরোপুরি দম ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল আজকে জেতা পুরোপুরি অসম্ভব। তারা হাইটে অনেক লম্বা ছিল, যার কারণে তাদের বল পাস করতে অনেক সুবিধা হবে। তার কারণে গুলশান এসে তার টিম মেম্বারদেরকে একটা বুদ্ধি দেয়। তারা বলে যে বলগুলো নিচ থেকে পাস করো, ওপর থেকে নয়, যার কারণে গুলশানের টিমটা সেভাবেই কাজ করে, আর সেই কারণে গেম আবারও তাদের কন্ট্রোলে চলে আসে। তারপরে টিমটা ইকুয়াল চলে আসে। কিছুক্ষণ পরে একটাই পয়েন্টের জন্য বেঁচে রয়েছে। একটা পয়েন্ট যদি অ্যাচিভ করে নেয় তারা, তাহলে গুলশানের টিমটা জিতে যাবে। যদিও বা ম্যাচটা শেষ হতে অনেক
অনেক কম সময় রয়ে গিয়েছিল। তখন গুলশানের টিমের একটা ছেলে একটা শট ট্রাই করে, কিন্তু সেই বলটা বাস্কেটের মধ্যে যায় না। গুলশানের টিমটা তখন হেরে যায়, যার কারণে গুলশান অনেক রেগে যায়। কিন্তু তখন সে দেখতে পায় যে তার টিমের বাচ্চাগুলো সামনের টিমের বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট করছে, যেমন কি তারাই জিতেছে। এটা দেখার পরে তো তার রাগটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, আর তারা বুঝতে পারে যে খেলাটাই জরুরি ছিল, হার জিত তো লেগেই থাকবে খেলার মধ্যে। তারপরে গুলশান সুনিতার কাছে এসে বলে যে এই বাচ্চাগুলো আমাকে কত কিছুই না শিখিয়েছে, আর তুমি আমাকে আমার সব ভুলের জন্য ক্ষমা করে দাও। আমি আবার নতুন করে শুরু করতে চাই সবকিছুকে। যে কথাতে সুনিতাও খুশি খুশি মেনে নেয়। তারপরে যখন গুলশান সুনিতার সঙ্গে ঘরের মধ্যে ছিল, তখনই তার কাছে তার ম্যানেজারের কল আসে, যে বলে যে আমি আমার টিম থেকে খুব তাড়াতাড়ি রিটায়ার হতে চলেছি, আর আমি তোমার নামটা আমার জায়গায় কনসিডার করেছি সিনিয়র কোচের জন্য, কারণ তুমি ওই বাচ্চাগুলোর কাছে যাওয়ার পর থেকে অনেক শুধরে গিয়েছো। তারপরে গুলশান খুব খুশি হয়ে যায়, আর তারপরে সে সোজা চলে যায় সেন্টারে, কারণ তার এখানে শেষ দিন ছিল। সে শুধুমাত্র 3 মাস পেয়েছিল, কিন্তু সে 4 মাস অব্দি এই বাচ্চাগুলোকে শিখিয়েছে। তখন ম্যানেজার তাকে বলে যাওয়ার আগে সেই বাচ্চাগুলোকে একবার টাটা তো বলে দাও, কিন্তু গুলশানের মধ্যে সেই ক্ষমতাই ছিল না, আর সেই জন্য সে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। আর ওখানে গুলশানের জায়গায় নতুন একটা কোচ দেখে সে তাড়াতাড়ি করে ওখানে চলে যায়, আর সেখানে গিয়ে বাচ্চাদেরকে টাটা বলতে যায়, আর ওই বাচ্চাগুলোকে ধরে খুব কাঁদতে থাকে, কারণ ওই বাচ্চাগুলো তাকে জীবনে বাচ্চার একটা নতুন রূপ দেখিয়েছে। আর এর সাথে সাথে এই সুন্দর মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটা ভীষণই সুন্দর হয়েছে, স্টোরি খুব ভালো, আর অনেক ইমোশনস নিয়ে রয়েছে। যদি তোমরা চাও তাহলে হলে গিয়ে অবশ্যই একবার মুভিটা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার মুভিটা কেমন লেগেছে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।